নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প, ছোটনাগপুরের জঙ্গলে ও আমার ডাক্তারি। এখন শুনবেন প্রথম গল্প, ছোটনাগপুরের জঙ্গলে। শহর বা তীর্থের জাঁকজমক গোলমাল আমার ভালো লাগে না। আমি চিরদিন নির্জন ভালোবাসি, তাই পাহাড়, নদী, বন জঙ্গল দেখে বেড়াই। বনে জঙ্গলে ভগবানের সৃষ্টির কি সৌন্দর্যই না দেখি। 1949 সালের নভেম্বর মাস, আমি তখন ঘাটশিলায়। ছোটনাগপুরের জঙ্গল দেখবার স্বাদ হলো। মিস্টার সর্দার সিংও রাজি হলেন। আর দেরি নয়, দুজনে বেলা 3টার ট্রেনে ঘাটশিলা ছেড়ে চক্রধরপুরে এলুম। রেস্তোরাঁয় চা খেয়ে দুজনে চললুম হরদয়াল সিংয়ের বাড়ি। সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে রেস্তোরাঁতে গিয়ে দুজনের রাত্রি যাপন। সকালে হরদয়াল সিংয়ের বাড়ি থেকে এলো ক্ষেত থেকে সদ্য তোলা মূলো। চায়ের সঙ্গে সেই মূলো খেয়ে দুজনে মোটরে করে বেরিয়ে পড়লুম। ভগবানের অসীম দয়া, তাই এমন সব বন্ধু পেয়েছি, নাহলে এমন আরামে আমাকে জঙ্গলে নিয়ে যেত কে? এলুম চাই বাসায়। চাই বাসা জায়গাটি বেশ পরিষ্কার এবং স্বাস্থ্যকর। এখানে একটি হ্রদ আছে, তেমন বড় না হলেও ভারী সুন্দর। উঁচু নিচু পথ, চমৎকার বাঁধানো। পথের একদিকে পাহাড়ের শ্রেণী, আর একদিকে টানা জঙ্গল, সরকারি ফরেস্ট। এই জঙ্গলে ছোটখাটো জীবজন্তু আছে। পথে সঞ্জয় নদী, নদীর ওপর প্রকাণ্ড পুল। পার হয়ে জঙ্গলের পথে 16 মাইল আসবার পর সলাই বাংলো। 2 বছর আগে এখানে এসেছিলাম। বাবলুর মা রান্না করে খাইয়েছিলেন, সে কথা মনে পড়ল। পাশে ছোট গ্রাম, গ্রামের নাম বাকইলা। বাকইলায় সপ্তাহে 2 দিন হাট বসে, নানা জিনিস বিক্রি হয়। এই হাটে বাবলুর মা একখানি চাদর কিনেছিলেন, এখানকার তৈরি চাদর। জঙ্গলের দৃশ্য এখানে অদ্ভুত, অপরূপ সৌন্দর্য। নিস্তব্ধ বনভূমি যেন সৌন্দর্যের পসরা উন্মুক্ত করে রেখেছে, যাকে বলে ভীমকান্তি দৃশ্য। বাকইলায় পৌঁছলুম বেলা তখন 1টা। ইন্সপেকশন বাংলো আছে, সেখানে উঠলুম। সঙ্গে খাবার দাবার ছিল। খেয়ে একটু বিশ্রাম করে মিস্টার সিংয়ের সঙ্গে বেরুলুম জঙ্গল দেখতে। বহুদূর চলে গেলুম। ক্রমে সন্ধ্যা হলো। চারদিক নিঝুম নিস্তব্ধ। আকাশে একটুখানি চাঁদ গাছপালার আড়ালে কোথায় লুকিয়ে আছে, দেখা যায় না। পৃথিবীর মাথার ওপর আকাশ যেন নীল চাঁদোয়া খাটিয়ে দিয়েছে। আকাশের গায়ে অপূর্ব নক্ষত্র শ্রেণী। মনে হচ্ছিল যেন আকাশে দেওয়ালির দ্বীপ জ্বলছে জলজল করে। অপূর্ব আনন্দ উপলব্ধি করেছিলাম। মনে হচ্ছিল ভগবানের কি মহাশিল্প এই পৃথিবী। বাবলুর কথা মনে হলো। তার যেন চোখ খোলে, সে যেন ভগবানের এই শিল্প চোখে দেখতে পায়। বাংলোয় ফিরলুম খানিক রাত্রে। পরের দিন সকাল 8টায় আবার বেরুলাম জঙ্গলের পথে। দুধারে কি ঘন জঙ্গল, আর গাছে গাছে কত রকমের লতা পাতা। গাছপালার আড়ালে ওদিকটা যেন লুকোনো আছে। পথ চলা পথিক পথে যেতে যেতে জঙ্গলের সব ঐশ্বর্য দেখে যাবে, সে উপায় নেই। সে ঐশ্বর্য পুরোপুরি দেখতে হলে পথ ছেড়ে জঙ্গলে ঢুকতে হবে। কত রকমের গাছ, কত রকমের ফুল। দেবকাঞ্চন ফুল ফুটে আছে, পিটুনিয়া ফুটেছে। নভেম্বর মাস, জায়গাটা আশ্চর্য রকম ঠান্ডা। করম, কভিলা, শাল, পিয়াশাল প্রভৃতি গাছগাছরা। বুনো কলা আর বুনো বাঁশ গাছ প্রচুর। দেখতে দেখতে কুরো নদীর ধারে এসে বসলুম।
এখান থেকে 7 মাইল দূরে একটা স্টেশন। খানিকক্ষণ বসবার পর মোটরে চড়ে খাজুরিয়া হয়ে একটা গ্রামে এলুম। গ্রামে হোদের বাস, সকলেই খ্রিস্টান। মেয়েদের মাথায় লাল ফিতা বাঁধা, সকলেই কাজকর্ম করছে। এখানে এক পাদ্রী আছেন, তার নাম ধনকুমার হো। তার সঙ্গে খানিক আলাপ করে বাংলোয় ফিরলুম। বেলা তখন 1টা। স্নানাহার সেরে শুয়ে পড়লুম। শোবামাত্র নিদ্রা। ঘুম ভাঙলে উঠে দেখি বেলা পড়ে এসেছে। বারান্দায় বেরিয়ে এলুম। বারান্দায় সামান্য রোদ পড়েছে। সামনে পাহাড়ের শ্রেণী, সেসব পাহাড়ের গায়ে রাঙা রোদ। বসে বই পড়তে লাগলুম, রেজার্স এজ। পড়তে পড়তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে চারিদিক বেশ ঠান্ডা হয়ে এলো। তখন ঘরে এলুম। ঘরে আগুন জ্বালা হয়েছে। আগুনের পাশে বসে আবার বই পড়া, প্রেমচাঁদের গল্পের বই। বই শেষ করে খাওয়া দাওয়া। তারপর অনেক রাত্রে ঘরের বাইরে বারান্দায় এসে দেখি বনের কি শোভা। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। তারার ঝিকিমিকি আলোয় নিস্তব্ধ বনভূমি দেখাচ্ছে যেন স্বপ্ন দিয়ে ঘেরা। আর কোনো কথা নয়, মন কেবলই বলে ভগবানের কি অপূর্ব সৃষ্টি। বিকেলে মিস্টার সিংয়ের সঙ্গে গৈলোকেরা গ্রামে বেড়াতে বেরুলুম। ঘুরে ঘুরে সব দেখে গ্রামের পিছনে একটা ডুংরির ওপরে উঠে বসলুম। সূর্য তখন অস্ত যাচ্ছে। কি চমৎকার দেখাচ্ছিল! এমনই সুন্দর জায়গা আর এমনই সুন্দর দৃশ্যের ছবি কত কল্পনা করেছি, কিন্তু কল্পনায় এই দৃশ্য কোনোদিন ধরতে পারিনি। ভগবান আজ সে ছবি চোখের সামনে ফুটিয়ে তুললেন। ডুংরিতে বসেই বাড়িতে চিঠি লিখলুম। আকাশে অগণ্য নক্ষত্র, শাল বনস্পতির মাথায় অনেক রাত্রেও জ্বলজ্বল করছে অগণিত তারা। সেই শালবনে বসে ভগবানের এই অপূর্ব বিশ্ব সৃষ্টি দেখে মনে মনে কেবলই বলতে লাগলুম, বাবলু বড় হয়ে যেন এই শিল্প দেখে, দেখে উপভোগ করে। পরের দিন খাওয়া দাওয়া সেরে মোটরে চড়ে পান্টু বাংলোর উদ্দেশ্যে যাত্রা। পথে সরকারি ফরেস্ট, 2-3টে বাংলোও দেখা যায়। কি ঘন জঙ্গল! ছোটনাগপুরে বহু জঙ্গল দেখেছি, কিন্তু গৈলোকেরার মতো এমন ভীষণ জঙ্গল আর কোথাও দেখিনি। জঙ্গলে প্রচুর শাল গাছ। জঙ্গলে কাঠুরেরা আসে কাঠ কাটতে। বাঘের কবলে অনেকে মারা যায়। এখানে থেকে 4 মাইল দূরে সারেন্দা টানেল। শুনলুম 20-25 বছর আগে সেখানে এক প্রকাণ্ড বুনো হাতির সঙ্গে বিএন রেলওয়ের একখানা চলন্ত ট্রেনের সংঘর্ষ হয়। হাতিটাই জখম হয়ে শেষে মারা যায়। যেতে যেতে জঙ্গলের প্রান্তে কাঠবোঝাই কখানা গরুর গাড়ি দেখলুম, সার চলেছে। আরও খানিক এগিয়ে দেখি পথের ধারে 3টি ময়ূর বন থেকে বেরিয়ে পথে এসেছে। আমাদের দেখে, চলন্ত মোটর দেখে তারা সরে গেল না, এমন নির্ভয়। পথে কারো নদী পার হলুম। তারপর কইনা পার হয়ে সলাই বাংলোয় পৌঁছলুম। খানিকটা বিশ্রাম করে চাটা খেয়ে সন্ধ্যা নাগাদ বেড়াতে বেরুলুম। এক জায়গায় একটা নালা, নালার ওপর রেলওয়ে ব্রিজ, ছোট লাইন। কোনো মাইনিং ফার্ম আছে, তাদের প্রাইভেট লাইন। লাইনে দুজনে বসলুম। কি চমৎকার দৃশ্য! দুধারে পাহাড়, বন জঙ্গলে আগাগোড়া ঢাকা লাইন থেকে অনেক উঁচু পর্যন্ত লাইনকে যেন উঁচু পাঁচিলের মতো ঘিরে রেখেছে। জঙ্গলের গাছে গাছে পাতায় পাতায় জোনাকি জ্বলছে। আকাশে অসংখ্য নক্ষত্র, চাঁদ। ভগবানের উদ্দেশ্যে দুজনে প্রাণের প্রার্থনা নিবেদন করলুম। রাত্রি বাড়ছে দেখে মিস্টার সিং বললেন, এবার ওঠা যাক। আমার উঠতে ইচ্ছা হয় না। আমি বললুম, এইখানে পড়ে থাকা যাক সারা রাত। মিস্টার সিং বললেন, সর্বনাশ! ওই জঙ্গলে আছে কত বুনো হাতি, হায়না আর বাঘ, নরখাদক বাঘ। 3-4 দিন হলো মাইনিং কোম্পানির 3জন কুলি এখানে কাজ করছিল। তাদের 3জনকেই বাঘে নিয়ে গেছে। কদিন তাই কাজ বন্ধ আছে।
শুনে গা ছমছম করে উঠল। থাকতে ভরসা হলো না। নদীর ধার দিয়ে চলে আসছিলাম। মিস্টার সিং দেখালেন নদী কিনারায় ভিজা বালিতে হাতির পায়ের দাগ, হায়নার পায়ের দাগ। মনটা খারাপ হয়ে গেল। এমন শোভা, এমন সৌন্দর্য, তার পিছনে মৃত্যুর কি করাল ছায়া। পরের দিন মোটরে চড়ে আবার যাত্রা। পথে এক জায়গায় দেখি উঁচু একটা স্তম্ভ। স্তম্ভের নিচে গাড়ি থামিয়ে নামা হলো। নেমে ওপরে ওঠা। শৈলমালায় ঘেরা একটি টিলার উপরে স্তম্ভ। উঠবার সিঁড়ি আছে বরাবর। মিস্টার সিং বললেন, আপনার জন্যই কারা ওই টাওয়ারে উঠবার সিঁড়ি তৈরি করে রেখেছে। সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠলুম। ওপর থেকে কত দূর পর্যন্ত দেখলুম বেশ উঁচু পাহাড়ের শ্রেণী। সিং বললেন, শশাংদাবুরু পাহাড় 3000 ফুট উঁচু। বসে বসে দেখছি আর দেখছি। মনে হচ্ছে কোথায় থাকি আর কোথায় এসেছি আজ। কি সুন্দর জায়গা। সত্যি চোখে দেখছি না স্বপ্ন। ক্রমে চাঁদ উঠল। আকাশের পটে রাশি রাশি নক্ষত্র। ভয় হলো বিরাটত্বের রূপ দেখে। নিচে লৌহ প্রাচীরের মতো শৈলমালা, ঘন অরণ্য, মাথার উপর অগণ্য সূর্য চন্দ্র গ্রহ তারা। বিশ্বরূপের বিরাটত্ব বেশ ভালো করেই উপলব্ধি করলুম। মনে মনে ভাবলুম, তোমার এ রূপ দেখার সুবিধা আর সৌভাগ্য বাবলু যেন পায়। হে ভগবান। এখন শুনবেন দ্বিতীয় গল্প, আমার ডাক্তারি। আমাকে দত্তমশাই ডেকে বললেন, ও ডাক্তারবাবু, জল খেয়ে নিন একটু। আমি বললাম, এখন থাক, এর পরে হবে। না না, সে কি হয়, আসুন, সামান্য কিছু। আমার এ সম্বন্ধে একটু বাধো বাধো ঠেকে। রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জল খাবার খাওয়ানো চাই। আমি ডাক্তারি করি পাড়াগাঁয়ে, নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডীমণ্ডপে থাকি। আমার কাছে ভাড়া তিনি নেন না। বলেন, না না, ব্রাহ্মণ দেবতা, আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন, এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে। আবার ভাড়া নেব এই পাড়াগাঁয়ে আপনার কাছে? সে যাগ্যে, ভাড়া না হয় না নিলেন, কিন্তু রোজ সকালবেলা ডেকে আমায় জল খাবার খাওয়ানো চাই। মুড়ি, গুড়, চিড়ে, নারকোল, যেদিন যা জোটে একটা পাথরের খোড়া ভর্তি করে দেবেন। অত খাওয়া আমার অভ্যেস নেই বললেও শুনবেন না। আমার লজ্জা করে রোজ রোজ খেতে। ভাড়া নেবেন না, তার উপর রোজ জল খাবার, এও একরকম জুলুম ছাড়া আর কি। দত্তমশাইয়ের মেয়ে এসে বললে, ডাক্তারবাবু, আপনি না খেলে বাবাকে কিছু খাবেন, যাতে কুটো দেবেন না। কেন? ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না বটে? আচ্ছা চলো। সেদিন গিয়ে দেখি চাল ভাজা, ছোলা ভাজা আর ঝুনো নারকোল কোড়া, পৃথক বাটিতে খেজুর গুড়। চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই, সেকেলে গৃহস্থ। চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি। আমি পাশ করা ডাক্তার নই। বাড়িতে বই দেখে হোমিওপ্যাথিক শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম। কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না, ধার বাকি ফেলে আর শোধ করে না। তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় 3-4 মাস। আমাদের গ্রাম থেকে অনেক দূরে, 8-9 ক্রোশ। রেল নেই, হাঁটা পথে আসতে হয়। এই গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্ত গৃহস্থ বাড়িতে দিন 15 ছিলাম। হঠাৎ একদিন সকালে নলিনী দত্তমশাই গিয়ে আমায় বললেন, প্রাতঃপ্রণাম হই ডাক্তারবাবু, আপনার নিবাস কোথায়? আসুন আসুন, আপনার এ গ্রামে বাড়ি? আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, উনি এ গায়ের একজন কর্তা ব্যক্তি লোক, ওর নাম নলিনী দত্ত। দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন, না না, কর্তা না হাতি, ওসব কিছু না। তা গিয়ে
আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে। কি বলুন? আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে। আমার বাইরের ঘর আছে, কোনো অসুবিধে হবে না। ভাড়া কিরকম দিতে হবে? আপনার নিজের বাড়ি, ভাড়া দেবেন কাকে? চলুন দেখি জিনিসপত্র নিয়ে। ভারী অদ্ভুত লোক তো, কিছুতেই ছাড়লেন না। লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে। গত মাঘ মাসের কথা, সেই পর্যন্ত এখানেই আছি। আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন, এখন কোথাও যাবেন? না। রুগী কিরকম হচ্ছে? মন্দ না। রোজ কিরকম হয়? তার কিছু ঠিক নেই। দৈনিক 2টো করে টাকা তো হওয়া চাই, তা এখনো হয়নি। রাখবেন আজ একটু দেরিতে। আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন। রোজ রোজ নেওয়াটা ঠিক নয়, চক্ষু লজ্জায় বাঁধে না। কি একটা ওজর করব ভাবছি, এমন সময় দত্তমশাই বললেন, একটা বড় মাছ আজ নেদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি। রসিক সর্দার বলে আমার এক বাল্য বন্ধু, সেই নিয়ে আসবে। আপনাকে মাছ একটু দেব। ও আচ্ছা, বেশ। আর কি বলি, রোজই এই রকম চলছে। দুপুরের পর হঠাৎ 4 জন লোক এসে হাজির, হাতে পোটলা, কাঁধে ছাতি। দত্তমশাইয়ের কাছে খবর গেল। তিনি খেয়ে একটু শুয়েছিলেন, শুনে বাইরে এলেন। ওদের দেখে আনন্দে বিগলিত ও কৃতার্থপ্রায় হয়ে বিনীত সুরে হাত জোর করে বললেন, আসুন আসুন, পরম সৌভাগ্য। ওরে ও দীপু, গা পা ধোবার জল দিয়ে যা। দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে, বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই। হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো। দত্তমশাই বললেন, তাহলে আপনাদের আহারের জোগাড় করি। ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ তা হোক। আবার বেচারি দীপুকে অসময়ে আগত এই 4 জন জোয়ান অতিথির জন্য রান্না করতে হয়। তাই কি ভাতে ভাত রান্না, তা হবার জো নেই। দত্তমশাই বসে তদারক করবেন। অতিথিদের পান থেকে চুন না খসে। এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল। দত্তমশাই ধোপদস্ত 4খানা ধুতি বের করে দিলে তবে পড়লে। তারপর জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে, তখন কৌতূহল আর না চাপতে পেরে জিজ্ঞেস করলাম, আপনাদের নিবাস? দুজনে বললে, হাটগাছা। অন্য দুজনের বাড়ি অন্য এক গায়ে। বললাম, দত্তমশাই বুঝি আত্মীয়? একজন বললেন, না, আত্মীয় নন। পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে। বছরে 1বার বা 2বার আসেন এবং এখানেই ওঠেন। পার্শ্ববর্তী গ্রামে এদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে। প্রতিবার এসে 10-12 দিন থাকেন। খাজনা হঠাৎ তো আদায় হয় না। একজন প্রজার কাছে 1বারের জায়গায় 10বার ছুটতে হয়, তবে তারা পয়সা বের করে। এবারও রইলেন প্রায় 10 দিন। যতক্ষণ একটি প্রজার কাছেও খাজনা বাকি থাকবে, ততদিন এরা নড়লেন না। আর অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশায়ের। একবার মনে হতো পায়ের ধুলোনি দত্তমশায়ের। সকাল থেকে ছুটোছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায়, ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায়। অমুকের বাড়ি থেকে পটল আনছেন, অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন। সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন, কি করে ভালো খাওয়াবেন। এরাও জানে দত্তমশাইয়ের হোটেলে যতদিন ইচ্ছে থাকো, কেউ বারণ করবার নেই। আমার কষ্ট হতো দীপু বেচারির জন্যে। হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই। দুবেলা রান্না, তাও কি সোজা রান্না, হরেক রকমের রান্না। গরম জল, কাপড়ে সাবান দেওয়া, সর্দি কাশির পাচন জাল দেওয়া, সব ওই বেচারির ঘাড়ে। ওরে দীপু, সরকার মশাইয়ের বড্ড সর্দি হয়েছে, একটু পাচন করে দিস তো। দীপু অমনি বেরুলো গুলঞ্চের লতা আর বাসক ছাল জোগাড় করতে। একদিন দেখি বকছেন মেয়েকে, তোর একটু হুশ করে চলা উচিত। কাল বিশ্বাস মশাইকে মশারি টাঙিয়ে দিলি, তা দেখলি নে কোথায় ছেঁড়া। তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে। কেন, দেখে তখনই একটু সেলাই করে দিলেই মিটে যায়। তোর হুশ বড় কম।
মনে মনে ভাবলাম, ওর হুঁশ যদি কম হতো তবে আপনার এই অবারিতদার হোটেল কোনকালে দরজা বন্ধ করে লাল বাতি জ্বালত। কি রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখ চেয়ে দেখুন। একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি করছে। বেলা পড়ে গিয়েছে, সন্ধে হয়। বললাম, কি ওখানে দীপু? কচুর ডাটা কাটবো। এখন কেন? ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন, তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই, সকালে সময় পাবো না। এখন অবালায় ওখানে না যাওয়াই ভালো, সাপ বেরুতে পারে। এখন না তুলে তুলবো কখন? কাল সময় পাবো না। আজ সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম। দত্তমশাই কোথায়? তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন পাঁচঘরার হাটে। কাল কচুর শাক দিয়ে রান্না হবে কি না? আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে? কেন হবে না? আজ বেশ করে ভেজে রাখবো রাতে। কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া? কাল না খাওয়ালে ওদের কচু শাক খাওয়ানো হবে না। পরশু চলে যাবেন সব। যাবেন সত্যি? আমার মনে হচ্ছে না। দীপু আমার কথার শ্লেষ বুঝতে না পেরে বললে, কেন মনে হচ্ছে না? মেয়েও তো দত্তমশায়েরই, বাপের মতোই সরল। বললাম, না তাই বলছি। বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন, পরশু চলে যাবেন। কাল রাতে তালের বড়া করে খাওয়াতে। বেশ বেশ, খাওয়াও। অতিথি সেবায় পরম পুণ্য। কত রকমের রান্না হচ্ছে বাড়িতে, কিন্তু আপনাকে দিতে পারি না বলে কষ্ট হয়। দিতে বাধা দিচ্ছে কে? আমি বাধা দিইনি অন্তত। কি যে বলেন, ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগ্যে কি আর করে এসেছি? তাহলে মিটেই গেল। একটা জিনিস কাল খাওয়াবো। কি? দীপুর চোখে কৌতুকের হাসি। আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে, তবুও মজা দেখবার জন্য বললাম, তুমি বলো, আমি বুঝতে পারলাম না। কচুর শাক? দীপু হি হি করে হেসে বললে, না। আহা, কি বুদ্ধি আপনার! কচুর শাক তো শক্তি। আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব? আমি কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, সে আমার অদৃষ্ট। আহা, আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট। আপনি ভারী। কি জিনিসটা কাল খাওয়াবে বললে না? তালের বড়া। ওটা বুঝি শক্তি নয়? তবুও মাথা রক্ষে বাঁচলুম। থাক, আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না। চলি এখন, অনেক কাজ। দীপুকে দেখে আমার বড় কষ্ট হয়। 25-26 বছর ওর বয়স হবে, কিন্তু বালিকার মতো সরল। মুখ বুঝে কি খাটুনিটাই খাটে দিনরাত। বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই। দত্তমশায় মুখের কথা খসালেই হলো। ও কি খায় সারাদিন খাটুনির পর, তা কে দেখছে? দত্তমশায় নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত। তাদের বেলা পান থেকে চুন না খসে। পরের দিন শুনলাম অতিথিরা আরও দিন 4-5 থেকে যাবেন। খবরটা পেলাম দত্তমশায়ের মেয়ের কাছ থেকেই। সে এসে বললে, আমার পাপ হবে না ডাক্তারবাবু? অবাক হয়ে বললাম, পাপ? কিসের পাপ? আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, সেই জন্যে। কি কথা? দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে। আমি ওর কথা শুনি মন দিয়ে, সায় দিই ওর কথায়। বোধহয় ওর ভালো লাগে। কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া। ও বললে, ভুলো কেন ওরকম আপনি? তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ, মনে আছে? তা আজ হলো না। তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না? সেই জন্যেই তো ওরা কাল যাবেন না। আরও দিন 4-5 থাকবেন কি না, তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে। খুব ভালো কথা, কিন্তু ওদের তো কালই যাবার দিন ধার্য ছিল। কি নাকি বাসঝাড় নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের। সে গোলমাল না মিটিয়ে তো যাওয়া হয় না। সে তো বটেই। একজনের কাজ যখন বাকি, তখন বাকি 3 জন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কিভাবে? যাওয়া উচিত নয়। সে আবার কি? ওই একটা কথার কথা ধরো। ভারী মজার কথা বলেন আপনি, কিন্তু হাসি পায় এমন। সে যাক, তাহলে তালের বড়া হচ্ছে কবে? সেই যেদিন যাবেন তার আগের দিন। তবে শুনুন, একটা কথা বলি। আপনার জন্যে ছোট্ট একটা তাল এনে রেখেছি। সেইটাই গোলা করে অল্প 4টি বড়া আপনাকে ভেজে দেব এখন সন্ধেবেলা।
আমি ব্যস্ত হয়ে বললাম, না না দীপু, লক্ষ্মী, আমার কথা শোনো। আমার জন্য আলাদা করে তোমার কিছু করতে হবে না। কেন করতে যাবে তা? আমি ওতে রাগ করব। না, করবে না। দীপু না দাঁড়িয়ে চলে গেল। ও কখন আসে কখন যায় বোঝা যায় না। না, এর সঙ্গে পারা যাবে না। আমার কোনো দরকার নেই তালের বড়ার। ও কি শুনবে কোনো কথা? যেমন বাবা তেমনি মেয়ে। অতিথিদের ওপর ভারী রাগ হলো আমার। এসেছ নিজেদের খাজনা আদায় করতে, বিষয় আশয় দেখতে, তা পরের ঘাড়ে কেন রে বাবু? মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত। বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গা। এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেতে কেমন দেখতাম। অতিথিদের একজনের নাম জনার্দন সরকার। ধূর্ত দৃষ্টি চোখে, কূট বিষয়ী আর মামলাবাজ, দেখলেই বোঝা যায়। আমায় বিকেলের দিকে ডেকে বললে, ও ডাক্তারবাবু, বলি কি হচ্ছে? নীরস সুরে বললাম, কিছুই না, বসে আছি। এখানে রুগীপত্তর কেমন? মন্দ না। কতদিন আছেন এখানে? ভালো বিপদ। আমার গল্প করবার ইচ্ছে নেই ওর সঙ্গে। আছি না আছি সে যে কি দরকার তোমার? তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করবার ইচ্ছেও আমার নেই। বললাম, কেন বলুন তো? না, সেবার এসে আপনাকে দেখিনি কি না তাই। আপনারা ফি বছর আসেন বুঝি এখানে? তা আমরা আসছি আজ 10-11 বছর। নরসিংহপুরে আমার তালুক আছে। এই সময় খাজনা আদায় করতে আসি। আমরা কজনই আসি, সকলেরই বিষয় আছে পাশাপাশি মৌজায়। এসে দত্তমশাইয়ের বাড়ি উঠি। উনি স্বজাতি আর বড় ভালো লোক। আর কোথায় যাই বলুন? তা তো বটেই, কোথায় আর যাবেন? আজকাল কেউ কাউকে জায়গা দেয় না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক। এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে, এই নিন। আলো জ্বালেননি? বললাম, না, এই ভাত রান্না করব ভাবছি এখনই, এবার জ্বালাবো। এতে কি? বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া, সদ্য ভাজা, গরম। আমি কিছু বলবার আগেই ও বললে, ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো, তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য গোটা কতক ভেজে এনেছি। গন্ডা 10-12 সব শুদ্ধ। আমি যাই, রান্নাবান্না সব পড়ে রয়েছে। শোনো দীপু, যেও না, আমার আলোটা জ্বেলে দিয়ে যাও। অত কুড়ে কেন? কই, কোথায় দেশলাই দেখি? আচ্ছা, কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে? আর কারোর জন্য না? না না, শুধু আপনার জন্যে। বাবার কাছে বলবেন না, কেউ জানেন না, সব লুকিয়ে ফেলেছি। তালের খোসা, তালের গোলা, চললাম, কেউ যেন জানে না। দীপু চলে গেল। ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল। জোনাকি চলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প ফুটেছে তার সুবাস বেরুচ্ছে। স্তব্ধ হয়ে বসে রইলুম। দীপুর মনের ভেতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম। ওর মুখের হাসিতে তার ধরা দিয়েছে। ওর মন আমি বুঝতে পেরেছি। ও নিজে হয়তো বোঝেইনি। এখানে আমি আর থাকবো না, থাকা উচিত হবে না। অতিথির দলকে দত্তমশায়ের তোয়াজ করুন যত খুশি। তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে, কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে। দত্তমশায় অতি সরল, ভালো লোক, দীপুও তাই। ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া জালে জড়াই কেন নিজেকে? আমার বাড়িতেও স্ত্রীপুত্র আছে। সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম। দত্তমশাই এসে পত্রোধ করে দাঁড়িয়েছিলেন। বললেন, বলা কওয়া না, হঠাৎ চললেন মানে? কি অপরাধ হলো আমার? কোনো লম্বা কৈফিয়ত দেবার আবশ্যক বিবেচনা করিনি। ডাক্তারি ভালো চলছে না, রুগীপত্তর সুবিধে হচ্ছে না। দীপু যাবার আগের দিন সন্ধেবেলা এলো। বললে, আপনি নাকি চলে যাচ্ছেন? সত্যি? হ্যাঁ। কেন যাবেন? চলছে না। কেন? বেশ তো রুগী আসে। ওতে ডাক্তারি চলে না।
যাবেন সত্যি? হুম। দীপু কেঁদে ফেললে। চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমি চলে যাবার সময় দত্তমশায়ের ডাকাডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি। 7 মাস পরে দত্তমশায়ের এক চিঠি পেলাম। দীপুর খুব অসুখ, আমি যেন একবার দেখতে যাই। ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি। 2-1 দিন যেতে দেরি হলো। গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে। আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না। আমায় দেখে দীপুর রোগশীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম, কি হয়েছে দীপু, দেখি হাত। ও বললে, কিছু হয়নি। তবে এমন চেহারা হয়েছে কি করে, দাঁড়াও দেখি। দত্তমশায় বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন। আমি ওর হাত দেখলাম। জ্বর রয়েছে নাড়িতে, পুরনো ম্যালেরিয়া জ্বর, ভালো চিকিৎসা হয়নি। সংসারের খাটুনি একদিনের জন্য কামাই যায়নি। অতিথি তো লেগেই আছে। অনুমানে বুঝলাম সব। শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে। দীপু আমার দিকে তাকিয়ে বললে, কিরকম দেখলেন? ভালো, সেরে যাবে। গোটা কতক ইঞ্জেকশন নিয়মিত দিলেই হবে, শক্ত অসুখ কিছু না। একটা কথা বলবো? কি? আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন? আচ্ছা আচ্ছা, সে হবে। দাঁড়াও, একটা ইঞ্জেকশন দিতে হবে এখনই। দেবেন এখন? আপনি আসবেন বলুন, সত্যি বলুন। দীপুকে বাঁচাতে পারিনি। শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমি ও দত্তমশাই নিয়ে গেলাম ওকে। শেষ দিন আমার হাত ধরে বলেছিল, আমি সেরে উঠলে আমাদের বাড়ি এসে থাকবেন। সত্যি, অনেক রুগী হবে এবার। চূর্ণী নদীর ধারে ওর সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে। দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন। বললেন, একলা থাকতে পারবো না ডাক্তারবাবু, আমার বাড়ি এসে আপনাকে থাকতে হবে, আমার আর কেউ নেই। দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে। দত্তমশাইয়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি। দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে। আজকাল রুগীর ভিড় খুব।